শিক্ষার্থীরা অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র আলোচনা করব, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ। আমি গত ক্লাসে মুদ্রাস্ফীতি কাকে বলে এবং মুদ্রাস্ফীতির কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ। মুদ্রাস্ফীতি কাকে বলে আমি বলেছিলাম গত ক্লাসে, তারপরেও আরেকবার বলি যে যখন কোনো দেশে উৎপাদিত পণ্যের তুলনায় অর্থের যোগান বেড়ে যায় এবং এর ফলে মূল্যস্তর বেড়ে যায়, তখন সাধারণভাবে তাকে মুদ্রাস্ফীতি বলে। অর্থনীতিতে পণ্য সামগ্রী এবং সেবার মূল্যস্তর উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। সহজভাবে বলা যায় যে দ্রব্য সামগ্রীর মূল্যস্তরের ক্রম বৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। ক্রম বৃদ্ধি মানে ক্রমে বৃদ্ধি পায় যখন, তাকে বলা হবে ক্রম বৃদ্ধি। তাহলে দ্রব্য সামগ্রী এবং সেবার মূল্যস্তরের ক্রম বৃদ্ধির প্রবণতাকে বলা হবে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণ আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত মুদ্রাস্ফীতি একটা দেশের বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতার সৃষ্টির মাধ্যমে নানা রকম সমস্যার সৃষ্টি করে। এই সমস্যাগুলো থেকে উদ্ধার পেতে হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সাধারণত যে ব্যবস্থাগুলোর মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয় তাকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আর্থিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা এবং প্রত্যক্ষ ব্যবস্থা। এই 3 ব্যবস্থার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। আমরা 3টা ব্যবস্থায় আজ আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব আর্থিক ব্যবস্থা। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক আর্থিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক আর্থিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এর মূল উদ্দেশ্য হলো অর্থের যোগান নিয়ন্ত্রণ করা, এবং অর্থের যোগান নিয়ন্ত্রিত হলেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়। আমরা এখন আলোচনা করব আর্থিক ব্যবস্থা। আর্থিক ব্যবস্থার প্রথম আলোচনা করব ব্যাংক হার পরিবর্তন। ব্যাংক হার পরিবর্তন সাধারণত কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয় তাকে ব্যাংক হার বলা হয়। সাধারণত তোমরা ভালো করে শোনো, এটা অনেক সময় ছোট প্রশ্নের মধ্যে আসে যে ব্যাংক হার কাকে বলে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয় তাকে বলা হবে ব্যাংক হার। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বাড়িয়ে দেয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণের সুদের হার বাড়িয়ে দেয়। ঋণের ফলে ঋণের ব্যয় বেড়ে যায়। তখন উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য ঋণ গ্রহণের প্রবণতা কমে যায়। ঋণ গ্রহণের প্রবণতা কমে যায়, অর্থাৎ ঋণ গ্রহণ কিছুটা নিয়ন্ত্রিত হয় বা কমে যায়। এর ফলেও কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। জমার হার পরিবর্তন। প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকে তার আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকেই তার আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। মুদ্রাস্ফীতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক তার জমার অনুপাত বাড়িয়ে দিতে পারে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা কমে যায়। এবং ঋণের পরিমাণ কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। খোলা বাজারে ক্রয় বিক্রয়। খোলা বাজার কারবারও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করে। খোলা বাজার নীতি বলতে আমরা বুঝি যে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে। এতে করে জনসাধারণের হাত থেকে নগদ অর্থ তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক।
এভাবে জনসাধারণের হাত থেকে নগদ অর্থ তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে জনগণের ক্রয় ক্ষমতা কমে যায়, এমনকি বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাও এতে কমে যায়। যখন ঋণদান ক্ষমতা কমে যায় এবং ক্রয় ক্ষমতা কমে যায়, তখন মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আসে, কারণ দ্রব্যমূল্য তখন কমতে শুরু করে। ঋণের রেশনিং। ঋণের রেশনিংয়ের মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। ঋণের রেশনিংয়ের মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ঋণের রেশনিং বলতে আমরা বুঝি যে কেন্দ্রীয় ব্যাংক কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ঋণ প্রদানে নির্দেশ দিতে পারে বাণিজ্যিক ব্যাংকে, আবার কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ঋণ প্রদানে নিষেধও করতে পারে। একে বলা হবে ঋণের রেশনিং। এর মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। নৈতিক শক্তি প্রয়োগ। নৈতিকতার শক্তি প্রয়োগ করেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণকে প্রভাবিত করতে পারে। নৈতিক চাপ প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। নিষেধাজ্ঞা জারি। অনেক সময় মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর বিশেষ ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে। ঋণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরে ঋণ দানে নিষেধাজ্ঞা জারি করতে পারে বিশেষ ক্ষেত্রে। এর ফলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। বৈদেশিক বিনিময় হারের মূল্য বৃদ্ধি। বৈদেশিক বিনিময় হারের মূল্য বৃদ্ধি করেও কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার যদি বেড়ে যায়, তাহলে সংশ্লিষ্ট দেশের দ্রব্যের প্রতি বৈদেশিক চাহিদা কমে যায়। বৈদেশিক বিনিময় হারের মূল্য বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দেশের দ্রব্যের প্রতি বৈদেশিক চাহিদা কমে যায়। ফলে দেশের ভেতরে দ্রব্যের মূল্য হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য বৈদেশিক বিনিময় হারের মূল্য বৃদ্ধি করেও কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। বিশেষ সম্পত্তি আয় ব্যবহার বন্ধ। জনসাধারণ বিভিন্ন সম্পত্তি থেকে আয় করে থাকে। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সম্পত্তি থেকে আয়কে জনসাধারণ যেন দ্রব্য ক্রয়ে ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করে থাকে। এর ফলেও মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ হয়, কারণ ক্রয় ক্ষমতা কমে যায় এবং মুদ্রাস্ফীতিও কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এগুলো আমরা আলোচনা করলাম। আর্থিক ব্যবস্থা। আর্থিক ব্যবস্থা আমি আগেই বলেছি যে আর্থিক ব্যবস্থা সাধারণত কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে থাকে। এবার আমরা আলোচনা করব রাজস্ব ব্যবস্থা। কেইন্স এবং অনেক তার পরবর্তী অর্থনীতিবিদরা বলেছেন যে আর্থিক ব্যবস্থা থেকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজস্ব ব্যবস্থায় বেশি উপযোগী। রাজস্ব ব্যবস্থা হলো যে সরকারের ব্যয় নীতি, কর নীতি এবং ঋণ নীতি, এই তিনটির একটা সমন্বিত ব্যবস্থা। সরকারের ব্যয় নীতি, কর নীতি এবং ঋণ নীতি, এই তিনটির একটি সমন্বিত ব্যবস্থাই হলো রাজস্ব নীতি। কেইন্স এবং পরবর্তী অর্থনীতিবিদরা রাজস্ব নীতির উপরে বেশি জোর দিয়েছেন। আমরা এখন রাজস্ব নীতি নিয়ে আলোচনা করব। রাজস্ব ব্যবস্থার মধ্যে প্রথম ব্যবস্থা হলো যে কর বৃদ্ধি। সাধারণত কর বৃদ্ধি করে, জনসাধারণের উপর কর বৃদ্ধি করে এবং নতুন কর আরোপ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। কারণ কর আরোপ করলে জনগণের ব্যয়যোগ্য আয় কমে যায়। ব্যয়যোগ্য আয় মানে হচ্ছে যে জনসাধারণ যে অর্থটা ব্যয়ের জন্য ব্যবহার করতে পারে বা আয়ের যে অংশটুকু ব্যয় করতে পারে, সেটাকেই বলা হবে ব্যয়যোগ্য আয়। অর্থাৎ
আরও সহজভাবে বলা যায় যে জনগণের আয় থেকে করকে বাদ দিয়ে যা থাকে সেটাকেই বলা হবে ব্যয়যোগ্য আয়। করের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মানুষের ব্যয়যোগ্য আয় কমে যায়। তো এই জন্য মুদ্রাস্ফীতি দেখা দিলে করের পরিমাণ বৃদ্ধি করলে মানুষের ব্যয়যোগ্য আয় কমে যায় এবং সামগ্রিক ব্যয়ও কমে যায়, যার ফলে মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আসে, দ্রব্যমূল্য কমে আসে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। তবে এক্ষেত্রে সরকারকে খেয়াল রাখতে হয় যে কর বৃদ্ধির মাধ্যমে যেন উৎপাদন ব্যবস্থায় কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়। এবার আমরা আলোচনা করব সরকারের ঋণ গ্রহণ। সরকার ঋণ গ্রহণ করেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সরকার জনসাধারণের কাছে ঋণপত্র বিক্রয় করে। সরকার জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। ঋণপত্র বিক্রয়ের ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ কমে যায়, ফলে তাদের ব্যয় কমে যায় এবং সামগ্রিক ব্যয় কমে যাওয়ার কারণে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বাধ্যতামূলক সঞ্চয়। সরকার মানুষের আয়ের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে সঞ্চয় করাতে পারে। সরকার মানুষের আয়ের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে সঞ্চয় করাতে পারে। এতে করে তার ব্যয় কমে যায়, ব্যয়যোগ্য আয় কমে যায়। পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে তখন, অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন কমে আসে, তখন সরকার আবার জনসাধারণের পাওনা তাদের কাছে ফিরিয়ে দেয়। এভাবেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। সরকারি ব্যয় হ্রাস। সরকারি ব্যয় সামগ্রিক ব্যয়ের একটা অংশ। সরকারি ব্যয় সামগ্রিক ব্যয়ের একটি অংশ। সরকারি ব্যয় বৃদ্ধি পেলেও কিন্তু মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। তাই সরকার মুদ্রাস্ফীতির সময় তার আভ্যন্তরীণ ব্যয় কমাতে পারে। সরকার মুদ্রাস্ফীতির সময় তার আভ্যন্তরীণ ব্যয় কমাতে পারে। সরকার যদি আভ্যন্তরীণ ব্যয় কমিয়ে ফেলে তাহলে সামগ্রিক ব্যয়ও কমে যাবে, কারণ সরকারি ব্যয়ও সামগ্রিক ব্যয়ের একটা অংশ। তাই সরকারি ব্যয় হ্রাস পেলে সামগ্রিক ব্যয় হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এবার আমরা আলোচনা করব প্রত্যক্ষ ব্যবস্থা। আর্থিক ব্যবস্থা এবং রাজস্ব ব্যবস্থা ছাড়াও আরও একটি ব্যবস্থা আছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের, সেটাকে বলা হয় প্রত্যক্ষ ব্যবস্থা। আমরা এখন প্রত্যক্ষ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। উৎপাদন বৃদ্ধি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটি কার্যকরী ব্যবস্থা হলো উৎপাদন বৃদ্ধি করা। উৎপাদন বৃদ্ধি পেলেই কিন্তু দ্রব্যমূল্য হ্রাস পেয়ে যায়, কিন্তু মুদ্রাস্ফীতির সময় উৎপাদন বৃদ্ধি করা খুবই কষ্টসাধ্য। তবে এক্ষেত্রে যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের স্থানান্তর করা যায় এবং কম প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন কমিয়ে বেশি প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা যায়, তবে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। কম প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন কমিয়ে বেশি প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন যদি বৃদ্ধি করা যায় তাহলে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আমদানি বৃদ্ধি। প্রয়োজনীয় দ্রব্যগুলোর যদি আমদানি বৃদ্ধি করা যায় তাহলে দেশে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। আর যোগান বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। মজুরি নিয়ন্ত্রণ। সাধারণত যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন শ্রমিকেরা বেশি মজুরি পাওয়ার জন্য মালিকদেরকে চাপ দিতে থাকে। মালিকরা যখন মজুরি বৃদ্ধি করে দিবে তখন শ্রমিকদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে এবং ক্রয় ক্ষমতা বেড়ে গেলেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। তাই মজুরি বৃদ্ধি এমনভাবে করতে হবে যাতে করে মজুরি বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধি না পায়
ঘটে। মজুরি বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যে বৃদ্ধি না ঘটে, সেজন্য মজুরি এমনভাবে বাড়াতে হবে যেন মুদ্রাস্ফীতি বৃদ্ধি না হয়। ফটকা কারবার নিয়ন্ত্রণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ফটকা কারবারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সাধারণত শেয়ার বাজারে ফটকা কারবার বৃদ্ধি পেলেই মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে ফটকা কারবারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। মুদ্রা অবৈধকরণ। মুদ্রা অবৈধকরণ এটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটি প্রত্যক্ষ ব্যবস্থা, তবে এটি অনেক বেশি ব্যয়বহুল বলে এই ব্যবস্থা সাধারণত খুব কম গ্রহণ করা হয়। এক্ষেত্রে যখন দেশে চরম মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন সরকার পুরানো মুদ্রা বাতিল করে দিয়ে নতুন মুদ্রা চালু করে, পুরাতন মুদ্রা অবৈধ করে নতুন মুদ্রা চালু করে। এতেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। দাম নিয়ন্ত্রণ। দাম নিয়ন্ত্রণের মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। সরকার যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণ করে দেয়, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। এগুলো আমরা আলোচনা করলাম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ। এই উপায়গুলো কতটুকু কার্যকর হবে তা নির্ভর করে মুদ্রাস্ফীতির প্রকৃতির উপর। অর্থাৎ মুদ্রাস্ফীতি কোন ধরনের বা মুদ্রাস্ফীতি প্রকৃতির উপরই নির্ভর করে যে এই উপায়গুলো কতটুকু কার্যকর হবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা শেষ করছি।